জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার মুক্তির পাঠশালার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের ক্লাস পঞ্চম শ্রেণীর ক্লাস, প্রশ্ন বিচিত্রার ক্লাস। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো কিংবা চতুর্থ শ্রেণী ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছো, স্কুলের পরীক্ষাতে ভালো নম্বর পেতে চাইছো, অঙ্কের ভিত মজবুত করতে চাইছো, প্রশ্ন বিচিত্রা বইয়ের সমাধান পেতে চাইছো, আমাদের চ্যানেলের উপর আমাদের মূলত নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এর কোচিং দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে অঙ্কের ভিত মজবুত করার জন্য 4, 5 এবং 6 এর প্রশ্ন বিচিত্রা বইয়ের সমাধান করানো হয় গণিতের। তো তোমরা যারা এই সমাধানগুলো পেতে চাইছো, আমাদের মুক্তির পাঠশালা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সেই সঙ্গে আমাদের সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে গ্রুপের লিংক দেওয়া রয়েছে, লিংকে ক্লিক করে জয়েন হয়ে থাকো। চলো শুরু করছি আমাদের আজকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় স্কুলটা আমরা আজকে দেখবো। চলো স্কুল 2টা আমরা আজকে সমাধান করব। তোমরা যারা স্কুল 1 দেখোনি, পরীক্ষার সামনেই এক্সাম রয়েছে, পরীক্ষার পূর্বে সুন্দর করে ক্লাস 1টা স্কুল 1টাও দেখে নাও। চলো প্রথম স্কুল কি বলা রয়েছে দেখো। দ্বিতীয় স্কুলের প্রথম প্রশ্ন, একের দাগের ক কি বলা রয়েছে দেখো। একের দাগের ক আমাদেরকে বলা রয়েছে, সুজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে, ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন হয়েছে। তাহলে এখানে সুন্দর করে এখানে বলা রয়েছে দেখো কি তৈরি করবে, একটা দিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করবে। তাহলে বর্গক্ষেত্র আমরা কি জানি না, বর্গক্ষেত্র আমরা জানি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক ক্ষেত্রকে আমাদের কি বলে, বর্গক্ষেত্র বলে। 4টি বাহু দ্বারা, নামের মধ্যে রয়েছে বর্গক্ষেত্র, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক ক্ষেত্র। তাহলে এই 4টা বাহু রয়েছে, তাহলে কতগুলো দেশলাই কাঠি লাগবে জানতে চেয়েছে, আমাদেরকে 4টা দেশলাই কাঠি লাগবে। কোনটাতে রয়েছে দেখো, এই যে শেষ অপশনে রয়েছে 4টা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন আমাদেরকে বলে দেওয়া রয়েছে 2/2 থেকে 3/3 বাদ দেব। আচ্ছা 2/3, 3/3 কথার অর্থ কি? আমরা জানি কোনো কিছু একটাকে যত ভাগ করব তার যদি পুরো ভাগ আমরা নিয়ে নিই সেটাকে সম্পূর্ণ অংশ বলি। তাহলে 2/2 কথার অর্থ কি? 2/2 কথার অর্থ হচ্ছে আমরা জানি সম্পূর্ণ ভাগ 1। অর্থাৎ তুমি যদি 2কে 2 দিয়ে ভাগ করে 1 পাবে, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 পাবে। অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে দেখো, 0 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 0 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 2/2 মানে 1, 3/3 মানে 1, আমরা বিয়োগ করলে 0 আমাদের সঠিক উত্তর পেয়ে যাব। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো। 101কে 10 দিয়ে, খুব ভালো করে খেয়াল করবে, প্রচুর ছেলে মেয়ে ভুল করবে। 101কে 10 দিয়ে ভাগ করতে বলেছে। দেখো আমি ভাগটা দেখাচ্ছি, দেখো সুন্দর করে এখানে ভাগ করব। তাহলে সুন্দর করে কত দিলাম, 10 একে 10। এই যে ভাগশেষ 1 থাকলো, এখানে সবাই শেষ করে দেবে। কিন্তু বাবু একটা কথা ভাবো, এই যে একটা আমরা তো এখানে ভাগ করছি, তাহলে দেখো এই 1কে কিন্তু আমরা এখনো ভাগ দিইনি এখনো, কিন্তু আমরা ভাবছি 1 তো যাবে না, 10-এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে এখানেই ভাগ শেষ। মাস্টার সুন্দর করে গুণ চিহ্ন দিয়ে ঘর পাঠিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে ভাগ করছি মানে প্রত্যেকটা অঙ্ককে ভাগ দিতে হবে। কিছু দিয়ে যদি না যায় আমরা 0 দিয়েই দেব, কিন্তু ভাগ দেব। তাহলে এখানে আমরা দেখো 1 এসছে, এবার দেখো কত দিয়ে দিচ্ছি দেখো, 10 0 0। 1 দিয়ে বেশি হয়ে যাবে, 10 একে 10 বেশি হয়ে যাবে, তাই আমি 0 দিলাম, 10 0 0। এবার দেখো ওই 1ই ঘুরে এসছে, আগে 1 ছিল ওই 1ই ঘুরে এসছে, কিন্তু আগের থেকে এটার পার্থক্য কি না, আগে যে একটা এসেছিল সেটা কিন্তু ভাগ না করে এসেছিল, এমনি জাস্ট আমরা নামিয়েছিলাম। এখন যে 1 এসছে এটা কিন্তু ভাগ করার পরে বিয়োগের পরে এসছে। তাহলে আমাদের উত্তর দেখো সবগুলো মিশ্র ভগ্নাংশে রয়েছে। মিশ্র ভগ্নাংশে কি কিভাবে লিখতে হয় শিখিয়েছিলাম, যে ভাগফলে যেটা থাকে সেটাকে এইরকম পূর্ণ সংখ্যায় লিখতে হয়, ভাগশেষ যেটা থাকে সেটাকে লবে লিখতে হয় এবং ভাজকটাকে হরে লিখতে হয়। 10 পূর্ণ 1/10 কোনটাতে রয়েছে দেখো, আমি দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে। 10 পূর্ণ 1/10 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। সিম্পল একটা সরলীকরণের অঙ্ক রয়েছে, 2 থেকে 1 যোগ 1। এই যে মাথায় আমরা কি শিখেছি গো, সরলীকরণে ভি বদমাস শিখেছি। এই যে প্রথমে আমাদের ভি থাকে, ভি মানে কি রৈখিক বন্ধনী, অর্থাৎ কোন সংখ্যা বা কিছু সংখ্যার মাথায় এইরকম রেখা দেওয়া মানে কি, ওটা হচ্ছে রৈখিক বন্ধনী। সমস্ত কিছুর পূর্বে ওই রৈখিক বন্ধনীর কাজ আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 1 আর 1 যোগ করে বলে দেবো 2, 2 আর 2 বিয়োগ করলে আমাদের কত হয়ে যায়, 0। কোনটাতে রয়েছে, প্রথমে রয়েছে 0, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে প্রথম আমাদের কিন্তু রৈখিক বন্ধনীর কাজ, রৈখিক বন্ধনীর মধ্যে কি আছে, যোগ আছে। 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0।
নেক্সট কি বলেছে দেখো, 10 টাকা 1 পয়সা ও 10 টাকা 10 পয়সার সমষ্টি যোগ করতে বলেছে। তাহলে যখন এইরকম টাকা পয়সার যোগ বিয়োগ থাকবে তুমি এইরকম করে লিখে ফেলো, টাকা লিখবে এইদিকে পয়সাটাকে রাখবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো টাকাতে কত বলেছে 10 টাকা, পরবর্তী আচ্ছা তারপরে কত রয়েছে পয়সাতে রয়েছে 01, এরপরে দেখো টাকাতে রয়েছে 10 টাকা, এখানে পয়সাতে রয়েছে 10 পয়সা, যেমন করে বলা রয়েছে বসাবো যোগ করব। তাহলে এখানে হলো 1, এখানে হলো 1, এখানে হলো 10 আর 10 20, তাহলে উত্তর আমাদের কত চলে এলো দেখো, সহজ একটা অঙ্ক, কিচ্ছু নেই, 20 টাকা 11 পয়সা কোনটাতে রয়েছে, 20 টাকা 2 পয়সা, 20 টাকা 11 পয়সা, এই যে দেখো দ্বিতীয় অপশানে রয়েছে 20 টাকা 11 পয়সা সঠিক উত্তর। তাহলে যখনই আমাদের টাকা পয়সার যোগ বিয়োগ দেবে এইরকম উপরে টাকার পয়সা লিখে দেবে, টাকার ঘরে যত থাকবে বসাবে, পয়সার ঘরে যত থাকবে বসাবে, পয়সার ঘরে সর্বদা 3টে অঙ্ক থাকে, তাহলে যোগ করে দুটোর বেশি থাকলে সেটাকে বাম দিকে নিয়ে চলে আসবে, হয়েছে, এটাতে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 20 টাকা 11 পয়সা। চলো নেক্সট, একটি ভালো করে তার প্রশ্ন 1 নম্বরের জন্য অবশ্যই অবশ্যই করে পরীক্ষাতে পাবে। একটি ঘনবস্তুর মাত্রা কি, আমি একদম তোমাদেরকে ছবি দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো আমি কিছু ছবি আঁকছি, তোমরা খেয়াল করো, ধরো আমি একটা ছবি আঁকলাম, এটাকে আমরা কি বলি বর্গক্ষেত্র বলি, অর্থাৎ এর দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, দুটো মাত্রা, ঠিক আছে, দুটো মাপ, একটা কি দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। তাহলে ঘনবস্তু কাকে বলে, যার 3টে মাপ চলে আসবে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 3টে যখন চলে আসবে সেটাকে আমরা বলবো ঘনবস্তু। তাহলে এইরকম একটা ছবি দিয়ে দেখাই, এইরকম একটা ছবি দিয়ে দেখাই ঘনবস্তু, এই যে নিলাম। তাহলে দেখো এইরকম করে একটা বাক্স কল্পনা করো, তাহলে যার দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, চওড়া রয়েছে এবং ওপর দিকে উচ্চতা রয়েছে। তাহলে আমি যখন একটা বর্গক্ষেত্র আঁকছি একটা পেজের উপর, তার উপর দিকে কিন্তু কোনো উচ্চতা নেই, শুধু তার দৈর্ঘ্য রয়েছে আর প্রস্থ রয়েছে, দুটো মাপ, সেই জন্য সেটাকে বলা হয় দ্বিমাত্রিক। ত্রিমাত্রিক এটা হচ্ছে কি ঘনবস্তু, অর্থাৎ যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উপর দিকে উচ্চতা থাকবে, সেটাকে আমাদের কি বলে ঘনবস্তু। সেই ঘনবস্তুর মাত্রা আমাদের কত হয়ে যায়, মাত্রা কথার অর্থ কি কতগুলো মাপ থাকে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 3টে পরিমাপ থাকে, তাই আমাদের সেটাকে কি বলা হয় ঘনবস্তু, অর্থাৎ এই ঘনবস্তুর মাত্রা আমাদের কত হয়ে যায় 3। 1 নম্বরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই করে আসার চান্স রয়েছে পরীক্ষাতে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, একটি সরল, একের দাগের অঙ্ক চলছে কিন্তু সবগুলো, একটি সরল রেখার ওপর আর একটি সরল রেখা সোজা দাঁড়ালে কত মাপের কোণ। একটা রাস্তার উপর একটা থাম দাঁড়িয়ে রয়েছে, খুঁটি দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, মেঝের সঙ্গে এই যে মেঝের উপর একটা দেয়াল দাঁড়িয়ে রয়েছে, এই যে ঘটনাগুলো, একটা রেখার উপর এইরকম একটা রেখা, রেখার উপর আর একটা রেখা এরকম সোজা ভাবে দাঁড়িয়ে থাকলে কত ডিগ্রি কোণ আমাদের উৎপন্ন হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, ওটাই জানতে চেয়েছে, যে একটা সরল রেখার উপর আর একটা সরল রেখা এরকম সোজা ভাবে দাঁড়িয়ে থাকলে কত কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যে বললাম রাস্তায় একদম সোজা চলে যাচ্ছে, রাস্তার উপর যে খুঁটিটা এইভাবে দাঁড়িয়ে আছে, রাস্তার সঙ্গে খুঁটিটা কত কোণে দাঁড়িয়ে আছে, 90 ডিগ্রি কোণে দাঁড়িয়ে আছে, লম্ব বলা হয়, লম্ব ভাবে দাঁড়িয়ে আছে, 90 ডিগ্রি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে, সিম্পল একটা ভাগ রয়েছে, 7কে 1000 দিয়ে ভাগ করতে বলেছে। ভাগ কি শিখেছি, যখনই নিচে একের পরে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা শূন্য থাকবে, কি করবে, ভাগ করা খুবই সহজ। কি করবে, শুধু দেখবে হরে কতগুলো শূন্য আছে, তবে সেটা একের পরে থাকতে হবে, কিন্তু কতগুলো শূন্য রয়েছে বাবু, 3টে শূন্য রয়েছে, তাহলে লবের 3 ঘর আগে দশমিক বসিয়ে দাও। লবে কত রয়েছে 7, ও ডান দিক থেকে 3 ঘর আগে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 3 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে 0.007 কোনটাতে রয়েছে, প্রথমেই রয়েছে 0.007, হয়েছে। অনেকে বলবে স্যার আপনি তো 0.007 লিখেছেন, এখানে তো শুরুতে শূন্য আছে। হ্যাঁ দিতে পারো, কোনো দশমিকের আগে পূর্ণ সংখ্যায় কোনো সংখ্যা না থাকলে আমরা শূন্য দিয়ে বসিয়ে দিই, ঠিক আছে। চলো নেক্সট পরবর্তী অঙ্কে চলে আসবো। আচ্ছা, বদমাস নিয়মে এম এর অর্থ কি, বদমাস আমরা যখনই সরল করি বা সরল আমরা শিখি, এখানে অনেকগুলো প্রত্যেকটার সময় আমরা কি শিখি, বদমাস, যে ভি বদমাস নিয়মের দ্বারা সরলীকরণ গুলো করতে হয়। তাহলে বদমাসের প্রত্যেকটা অক্ষরের, প্রত্যেকটা লেটারের একটা একটা অর্থ রয়েছে, মানে রয়েছে। এই যে এম এর অর্থ কি, এম এর অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন, যাকে বাংলায় আমাদের কি বলে, গুণ বলে, ঠিক আছে। ডি মানে ডিভিশন ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন গুণ, এ মানে অ্যাডিশন যোগ, এস মানে সাবট্রাকশন বিয়োগ। তাহলে এম মানে কি মাল্টিপ্লিকেশন গুণ, এই যে এম এর অর্থ জানতে চেয়েছে, এম আমাদের কি হয়ে যাবে দেখো, এই যে গুণ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসছি। কি বলেছে দেখো, দুটো বিন্দু দিয়ে, এটাও কিন্তু ভালো প্রশ্ন,
দুটো বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা আঁকা যায় জানতে চেয়েছে। একদম দেখো সুন্দর করে, এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম। এখান থেকে দুটো প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, পরীক্ষায় জানতে চাইবে দুটো বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়। ঠিক আছে, তাহলে দুটো বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যাবে? এই একটাই সরলরেখা আঁকা যাবে দুটো বিন্দু দিয়ে। হয়েছে, দুটো বিন্দু দিয়ে, এই দুটো বিন্দু দিয়ে যাবে, কতগুলো সরলরেখা আঁকতে পারবে? একটাই সরলরেখা আঁকতে পারবে। কিন্তু যদি বলে দুটো বিন্দু দিয়ে তুমি কতগুলো বক্ররেখা আঁকতে পারবে, তখন উত্তর আমাদের হয়ে যাবে অসংখ্য। কি করে দেখো, বক্ররেখা মানে কি? বাঁকানো রেখা। এই একটা হয়ে এই রকম কেউ আঁকলো, কেউ বলবে আমি এই রকম আঁকবো, কেউ বলবে আমি এই রকম আঁকবো, কেউ বলবে আমি এই রকম আঁকবো। তাহলে আরো অনেক রকম ভাবে আঁকানো যেতে পারে। তাহলে বক্ররেখা মানে কি? বাঁকানো রেখা। তাহলে এইরকম দুটো বিন্দু দিয়ে যাবে, এইরকম অনেক রকম ভাবে আরো আমরা বাঁকানো রেখা করতে পারি। তাহলে অপশন আমাদের অসংখ্য সঠিক উত্তর হয়ে যাবে। ভালো প্রশ্ন, মনে রাখবে। তাহলে দুটো বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা অঙ্কন করা যায়। নেক্সট, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, একের দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল, একের দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের দুইয়ের দাগ শুরু হচ্ছে। দুইয়ের দাগের ক প্রথম প্রশ্ন কি বলেছে? সিম্পল একটা সরল বলা রয়েছে, 2/3 থেকে 3/4 বিয়োগ করে তার সঙ্গে 1/5 বাদ দেবো। তোমরা আলাদা আলাদা ভাবেও করতে পারো, নাহলে একসঙ্গে করে দিতে পারো। আমি তোমাদেরকে একসঙ্গেরটাই দেখাচ্ছি। কি বলা রয়েছে? 2/3, সেখান থেকে কত বাদ দেবো? সেখান থেকে 3/4 বাদ দেবো। তার সঙ্গে কত যোগ করব? 1/5 যোগ করব। 2/3, 3/4, 1/5। আচ্ছা, সমাধান করলে এটা কত হয়ে যাবে? আমাদের প্রথম কি, আমাদের হরগুলোর লসাগু করতে হয়। কি করতে হয়? হরগুলোর লসাগু করব। তাহলে 3, 4 এবং যখন 5-এর লসাগু করব, কোনো দিয়ে ভাগ যাবে না, তাহলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 4 3 12, 12 5 60 আমাদের লসাগু এলো। ঠিক আছে, 60 আমাদের লসাগু এলো। এরপরে কি করতে হয়? লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ। লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ। 60 কে 3 দিয়ে ভাগ করলে 20, 20 সঙ্গে 2 গুণ করলে 40। 60 কে 4 দিয়ে ভাগ করলে 15, 15 সঙ্গে 3 গুণ করলে 45। 60 কে 5 দিয়ে ভাগ করলে 12, 12 সঙ্গে 1 গুণ করলে 12। আবার একবার দেখে নিই, 60 কে 3 দিয়ে ভাগ করলে 20, 20 দিয়ে 40, 60 কে 4 দিয়ে ভাগ করলে 15, 15 3 45। ব্যাস। এবারে দেখো ওপরে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা ছেলেরা ভুল করে। কি করে? না, আমাদের জানি সরলীকরণে প্রথমে আমাদের যোগ হয়, প্রত্যেকে কি করবে? 45 আর 12 কে যোগ করে দেবে। না, আমাদের সর্বদা কি করতে হবে? যখন যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন থাকবে, যোগ চিহ্নের সংখ্যাগুলোকে আগে যোগ করতে হবে, সেখান থেকে বিয়োগ চিহ্নের সংখ্যাগুলোকে আমরা বাদ দেব। তাহলে নিচে আমাদের 60 আছে, থাকুক। ওপরটাতে কি করব? যোগ চিহ্নের সংখ্যাগুলোকে, অর্থাৎ 40 এবং 12 কে যোগ করব। সেখান থেকে আমরা কত বাদ দেব? সেখান থেকে আমরা 45 বাদ দেব। তাহলে 40 আর 12 কে যোগ করব, সেখান থেকে 45 বাদ দেব। তাহলে 40 আর 12 যোগ করলে আমাদের কত হয়ে যায়? 52। 52 থেকে 45 বাদ দেব। 52 থেকে 45 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে? 7/60 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে। আর একটা কথা বলে দিই, এই যে ক্লাসগুলো করছি এগুলো সবই হচ্ছে রেকর্ডেড ক্লাস, কোনো লাইভ ক্লাস নয়। তাহলে এই ক্লাসগুলো আমি রেকর্ডেড করে তারপরে তোমাদের জন্য আপলোড করছি। তাহলে কি হয়, একটা বড় স্ক্রিন তো, কোথাও একটা সংখ্যা লিখতে গিয়ে আমার অজান্তে ভুল হয়ে যেতে পারে। তোমাদের পদ্ধতিগুলো ভালো করে শিখতে হবে, যে এই ধরনের অঙ্ক থাকলে স্যার কিটার পর কি করছে, কোথা থেকে কি করছে। কোথাও যদি স্যারের একটু যোগ ভুল হয়ে যায়, স্যারের অজান্তে গুণ ভুল হয়ে যায়, সেগুলো তোমাদের কারেকশন করতে হবে। কারণ তোমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ জানো। স্যার ভুলবশত ওখানে 7 ছিল, ভুলে স্যার 3 লিখে দিয়েছে, সেই জন্য স্যারের অন্য উত্তর চলে এসেছে। তাহলে তোমাদের পদ্ধতিটা শিখতে হবে, যে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব, সেটা ভালো করে স্যারের কাছ থেকে শিখে নেব। তাহলে এইখানে সুন্দর করে কি মনে রাখবো, যে যখন বিয়োগ যোগ থাকবে, যোগ চিহ্নের সংখ্যাগুলোকে আগে যোগ করব, সেখান থেকে বিয়োগ চিহ্নের সংখ্যাটাকে বাদ দেবো। 40 10 50 আর 2 52, 52 থেকে 45 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে? 7/60 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে। চলো পরবর্তী নেক্সট প্রশ্নে চলে আসবো। দ্বিতীয় প্রশ্নে দেখো কি বলা রয়েছে, স্থানীয় মানে বিস্তার করতে বলেছে এবং সেটাকে কথায়ও লিখতে হবে। এগুলো কিন্তু তোমরা 2 নম্বরের জন্য পরীক্ষায় পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এগুলো তোমাদের প্রশ্নে থাকবে 0.2। দেখো এগুলোকে স্থানীয় মানে কিভাবে ভাঙতে হয়, প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান লিখবে। 5-এর স্থানীয় মান কত? 5000। কি করে লিখবে না, ওই অঙ্কটাকে লিখবে, দশমিক বিন্দু পর্যন্ত যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসাবে। 2 লিখবো, তারপরে দুটো অঙ্ক, দুটো শূন্য দেবো। 3 লিখবো, 3-এর পরে একটা অঙ্ক আছে, একটা শূন্য দেবো। 8-এর পরে তো কোনো অঙ্ক নেই, দশমিক বিন্দু পর্যন্ত দেখবো, কিন্তু ব্যাস গল্প শেষ। এবারে আমরা চলে আসবো দশমিকের পরে। দশমিকের পরের অঙ্কের স্থানীয় মান কি লিখতে হয়? নিচে লিখতে হয়। কি, প্রথমে শূন্য আছে, তাহলে আমরা কি লিখবো? 0/10। প্রথম অঙ্কটা স্থানীয় মান কি লিখতে হয়? সেটা বাই 10।
তারপরের অঙ্কের স্থানীয় মান কি লিখতে হয়, সেটা বাই 100। এরপরে যদি কিছু থাকতো আমরা লিখতাম সেটা বাই 1000 লিখতাম। তাহলে দশমিকের পরে যে অঙ্ক থাকবে তার স্থানীয় মান ওই অঙ্কটা বাই 10, তারপরে 100, তারপরে এরকম। এবারে কোথাও যদি শূন্য থাকে না, সেটাকে লেখার দরকার নেই, সে দশমিকের আগে হোক বা দশমিকের পরে হোক, শূন্য থাকলে লেখার দরকার নেই। আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম, তারপরে এই নয় যে কেউ লিখলে ভুল হয়ে যাবে, লেখার দরকার নেই, আমি সেটাই বলতে চাইছি। তাহলে এই আমাদের স্থানীয় মান হয়ে গেল। এবার এটাকে কথায় লিখতে বলেছে, তাহলে কথায় সিম্পল এটাকে কত লিখবো বলতো, 5000 যেমন রয়েছে 5000, তারপরে তোমার রয়েছে দেখো 200, এরপরে রয়েছে তোমার দেখো 38 রয়েছে, হয়েছে 238, তারপরে দশমিক আছে, তুমি দশমিক লিখবে। তারপরে তোমার কত আছে, দশমিকের পরে যেভাবে তোমরা পড়ে থাকো 02, যেভাবে পড়ো সেইভাবেই লিখবে। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা পড়ি, আমরা কিভাবে পড়ি, 5238.0 দিই, ওইভাবেই কথাই এইভাবে লিখবে 5238.0 দিই। আর এইরকম করে এটাকে স্থানীয় মানে এইভাবে ভাঙতে হয়। তাহলে দশমিকের আগের অঙ্কগুলোর স্থানীয় মান একরকম হবে, দশমিকের পরের অঙ্কগুলোর স্থানীয় মান কিরকম হবে। ধরো এখানে যদি 3 থাকতো, আমি লিখতাম 3/10, 2 আছে 2/100, 2 এর পরে যদি কোনো অঙ্ক সাপোজ 5 আছে, আমি লিখতাম 5/1000। কোনো কাটাকুটি করে লিখবে না, জাস্ট এইরকম করেই লিখবে, আর ওটা হচ্ছে কথাতে, হয়েছে। চলো পরবর্তীতে দেখো, ছোট থেকে বড় সাজাতে বলেছে, ছোট থেকে বড় সাজাতে বলেছে। দেখো যখনই দশমিক সংখ্যা ছোট থেকে বড় সাজাবে, একটা একটা করে অঙ্ক দেখবে, প্রথমে দশমিকের আগের অঙ্কগুলো দেখবে, তারপরে দশমিকের পরে চলে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি 6.006, তারপরে তোমার রয়েছে 6.606, এরপরে তোমার রয়েছে 6.066, সরি। চলো দেখো, তাহলে দেখো প্রথমে দশমিকের আগের অঙ্কটাকে দেখো, প্রত্যেকটাতে দেখো দশমিকের আগে 6 রয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো না কোনটা বড় কোনটা ছোট, কারণ প্রত্যেকে তো 6 করে রয়েছে। তাহলে প্রথমে পূর্ণ সংখ্যা দেখবে, অর্থাৎ দশমিকের আগে দেখবে। দশমিকের আগে যদি বড় ছোট বের করতে পারো তাহলে খুব ভালো হয়ে গেল, আর যদি বের না করতে পারি তখন আমরা যাব দশমিকের পরে, ঠিক আছে। এবারে দশমিকের পরে চলে আসো, তাহলে দেখো দশমিকের পরে এর 0 রয়েছে, দশমিকের পরে এর 6 আছে, দশমিকের পরে এর 0 আছে, তাহলে এর 0, এর 6, এর 0, তাহলে এ আমাদের বড় হয়ে গেল, 6.606 আমাদের বড় হয়ে গেল, ঠিক আছে, কারণ এর 6 আছে, এ বড় হয়ে গেল। এবার এর মধ্যেও 0, এর মধ্যেও 0, বুঝতে পারছি না কে বড় কে ছোট, তাহলে তারপরেরটা দেখবো। তাহলে তারপরের অঙ্কটা এ 0 আছে কিন্তু এ দেখো 6 আছে, তাহলে কে বড়, 6 বড়। তাহলে এই দুজনের মধ্যে এরপরে কে বড় হবে, 6.066, অবশেষে কোনটা হবে, 6.006। আচ্ছা আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছিল, ছোট থেকে বড় জানতে চেয়েছিল, কিন্তু আমরা বড় থেকে ছোট লেখা হয়েছে। এবারে তাহলে এগুলোকে ঘুরিয়ে লিখে দাও, এইগুলোকে 6.006, এটা আমাদের প্রথম হবে। তারপরে আমাদের কোনটা হবে, 6.066, এবং সব থেকে শেষে আমাদের হয়ে যাবে 6.60 এবং 6, হয়েছে। এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে একটা একটা অঙ্ক দেখবে, এইভাবে কেউ দেখবে না যে এর 6 আছে, 606 আছে, 66 আছে, ঠিক আছে, এইরকম করে কেউ ভাববে না, প্রত্যেকটাতে একটা একটা করে অঙ্ক দেখবে, একটা মিলে গেছে তাহলে তারপরেরটা দেখবো, মিলে গেলে তারপরের অঙ্কটা দেখবো, এইভাবে আমরা খুঁজে বের করব। চলো পরবর্তী দেখো, ঘয়ের দাগ। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য দেয়া রয়েছে এবং ক্ষেত্রফল দেয়া রয়েছে, প্রস্থ বের করতে বলেছে। তাহলে আয়তাকার ঘর মানে কি না, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাদেরকে আমরা আয়তাকার ক্ষেত্র বলি। সেই আয়তাকার ক্ষেত্রে কি করতে হয় দেখো, আয়তাকার ক্ষেত্রতে আমাদের কি করতে হয়, এই হচ্ছে আমাদের একটা আয়তাকার ক্ষেত্র। তাহলে তার দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে, দৈর্ঘ্যটা 60 বলে দিয়েছে, আমাদেরকে এই প্রস্থটা বের করতে বলেছে, এবং ক্ষেত্রফল আমাদের কত বলেছে, 1260 বর্গমিটার। বাবু দেখো প্রস্থ বের করতে হলে কি করতে হয়, আয়তক্ষেত্রের যখন ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেয়া থাকবে, যখন ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেয়া থাকবে, প্রস্থ কি করে বের করতে হয়, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ চলে আসে। তাহলে ক্ষেত্রফল আমাদের রয়েছে 1260, দৈর্ঘ্য আমাদের রয়েছে 60, তাহলে ভাগ দাও, 6 2 12, 6 1 6, 21 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, হয়েছে। 6 2 12, 6 1 6, 21 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
ঠিক আছে, 21 মিটার সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা এখানে যদি প্রস্থ দেয়া থাকে দৈর্ঘ্য বের করতে বলতো তখন আমরা কি করতাম, প্রস্থ দিয়ে ভাগ করতাম। তাহলে দৈর্ঘ্য বের করতে বলো প্রস্থ বের করতে বলো, ক্ষেত্রফল দেয়া থাকলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাবো, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো। নেক্সট পরবর্তী প্রশ্ন, একটি বাড়ির 6/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? একদম সহজ সরল জলখাবার প্রশ্ন। 6/7 কথার অর্থ কি গো, না 7 ভাগের 6 ভাগ। তাহলে 7 ভাগের 6 ভাগ যদি রং করা হয়ে যায় তাহলে আমাদের ক ভাগ বাকি আছে? 1 ভাগ বাকি আছে। এবারে পরীক্ষায় এইরকম লিখে দিলে মাস্টার হাফ নাম্বার কেটে নেবে। তাহলে কি করবে না, এইগুলোকে এইভাবে করতে হয় যে আমরা জানি সম্পূর্ণ অংশ সমান 1 অংশ, সম্পূর্ণ অংশ সমান 1 অংশ, এইরকম করে লিখতে হয়। নম্বর অনুযায়ী পরীক্ষার সমাধানে আসবে, প্রশ্নের সমাধান আসবে। 1 নাম্বারের হলে আমরা যে সহজে করে দেবো, 2 নাম্বারের হলে একটু ভাষা লিখবো। ঠিক আছে, এই অঙ্কটা 1 নাম্বারের হলে আমরা 1/7 লিখে দেবো, কিন্তু এই অঙ্কটা 2 নাম্বারের পড়লে কি করব, আমরা লিখবো যে ধরি সম্পূর্ণ অংশ সমান 1। ঠিক আছে, ধরি সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। সেই 1 অংশের মধ্যে 6/7 অংশ আমাদের কি হয়ে গেছে, কাজ হয়ে গেছে, রং করা হয়ে গেছে। তাহলে এই মোট অংশ থেকে যেটা হয়ে গেছে সেটাকে বাদ দেব। বিয়োগ আমাদের কিভাবে করতে হয়, 7 এর সঙ্গে 1 গুণ করলে 7, সেখান থেকে 6 বাদ দেব, নিচে 7 বসে যাবে। এইভাবে আমাদের লিখলে শিক্ষক মহাশয় 2 নাম্বার দেবেন। তাহলে এটা হচ্ছে 2 নাম্বারের একদম সুন্দরভাবে হয়েছে। তাহলে 7 ভাগে 6 ভাগ হয়ে গেছে আর 1 ভাগ বাকি আছে। ঠিক করলাম তো প্রশ্ন, কত অংশ রং করা বাকি আছে? হ্যাঁ, 1/7 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে। কারুর কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে এই যে সামনেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে, এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্বেই সমস্ত অঙ্কের স্কুলগুলি নিয়ে আসবো। দেখো 18, 19টা 20টা মতো হয়তো স্কুল আসবে। তুমি পরীক্ষার পূর্বে তুমি এই 19 ঘন্টা 20 ঘন্টা সময় বের করে তুমি যদি প্রত্যেকটা স্কুল ভালো করে দেখে নাও, তোমার পরীক্ষায় পুরো নাম্বার কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, চলো চয়ের দাগ চলে আসি। স্কেলের সাহায্যে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো। আচ্ছা এই প্রশ্নটার সমাধান আমার করাতে একটু অসুবিধা হবে, কারণ আমার কাছে স্কেল নেই, আমার কাছে বড় স্কেল রয়েছে। তোমাদের দেখো, তোমাদের যে জ্যামিতি বক্স হয় সেই জ্যামিতি বক্সের মধ্যে এইরকম ছোট একটা স্কেল থাকে, সাদা রঙের দেখতে হয়, 15 সেন্টিমিটারের একটা স্কেল হয়, ওইটা নিয়ে তুমি যাবে। ঠিক আছে, ওর মধ্যে আচ্ছা এখানে কি স্কেল রয়েছে, এই যে রুলার রয়েছে, এই যে দেখো, এই যে সুন্দর করে আমি স্কেল অঙ্কন করে দিয়েছি। ঠিক আছে, সুন্দর করে কি করে দিয়েছি, স্কেল অঙ্কন করে দিয়েছি। দেখো 0, 1, 2, 3, 4 করে এরকম দেখবে তোমাদের 15 পর্যন্ত থাকে। তোমাদের জ্যামিতি বক্সের যে স্কেলটা থাকে ওর মধ্যে 15 পর্যন্ত থাকে। এখানে কত করতে বলেছে দেখো, 8.5। তাহলে এইরকম 1, 2, 3, 4 করে 8 পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, এবং সেখান থেকে এই যে 5 পর্যন্ত চলে যাবে। তাহলে আমাদের কোনটা আমাদের উত্তর হয়ে যাবে, দেখো এই যে 8.5 এইখান পর্যন্ত আমরা সরলরেখা অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এই রকম করে 0 থেকে স্টার্ট করব, 0 থেকে স্টার্ট করে সুন্দর কত পর্যন্ত নিয়ে যাব, 8 এই দেখো এখানে মাপ হয়ে গেছে। আমি একদম শূন্য থেকে শুরু করে 8.5 পর্যন্ত নিয়ে আসছি। এই যে দেখো এখানে লেখা হয়ে গেছে 8.5 বলে লেখা হয়ে গেছে। তাহলে যখন এইরকম কিছু দৈর্ঘ্যের আমাদেরকে রেখা অঙ্কন করতে বলবে, 0 থেকে শুরু করব যত পর্যন্ত বলবে। আচ্ছা দেখো এই যে 4, 5, 6, 7 এর পরে, আচ্ছা এটাকে একটু জানি না, ছাড়ো। তাহলে এবারে দেখো তার মাঝখানেও দেখো ছোট ছোট করে 1, 2, 3, 4 করে রেখা রয়েছে। 8.5 না বলে তোমাকে বলতে পারে 8.3, 8.7 এইরকম করে। 8 এর পরে দেখো 10টা ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইরকম করে রয়েছে। 8 আর 9 এর মাঝখানে মোট 9টা ঘর থাকে। তাহলে তোমাকে এইরকম 8 এর পরে যত বলবে তোমাকে তত দূর পর্যন্ত যেতে হবে। আচ্ছা এখানে আমাদের কি বলা রয়েছে, দেখো এখানে আমাদের বলা রয়েছে এটাকে আমাদের কি করতে হবে, আমাদের সরল রেখা একটা ধরো আমি সাপোজ ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের একটা সরল রেখা 8.5 সেন্টিমিটার। আচ্ছা তোমাদের তো বাংলা, এটা আমি ধরে নিলাম, এটা ধরো 8.5 সেন্টিমিটার, শর্টে আমি সেমি নিলাম। এবারে আঁকার পরে আরো কি বলেছে, সরল রেখাংশের নাম দাও। এইরকম করে কি নাম দিয়ে দিবে, এইরকম হচ্ছে এইদিকে এ এইদিকে বি, বা তোমার ইচ্ছে খুশি মতো যে কোনো দুটো ইংরেজি অক্ষর লিখে দেবে। ছোট হাতে লিখতে পারো, বড় হাতে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই সরলরেখাটার নাম কি হয়ে গেল, এবি সরলরেখা হলো। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসছি।
কি বলেছে দেখো, একটা সরল রয়েছে। আচ্ছা একটা কথা বলে দিই, প্রশ্ন বিচিত্রার মধ্যে একটা কমন জিনিস হচ্ছে যে যতগুলো স্কুল রয়েছে তার মধ্যে একটা দুটো তিনটে চারটা অঙ্ক দেখবে প্রায় প্রত্যেকটা স্কুলে থাকে, বা একটা দুটো স্কুল অন্তর করে থাকে। তো প্রত্যেকটা ভিডিওতে আমি সেটা বলবো না, আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে যে এই যে অঙ্কটা প্রশ্ন বিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুল 1 ছিল, অর্থাৎ এর যে আগে স্কুল সেটাতেও এটা ছিল। তাহলে সেই ভিডিওতে বোঝানো রয়েছে, তোমরা সুন্দর করে একটা নিশ্চয়ই দেখেছো, দেখে না থাকলে অবশ্যই করে সেটা দেখে নেবে। সেটা দেখে নিলে তুমি এই প্রশ্নের সমাধানটা পেয়ে যাবে। ঠিক আছে, আমি আর এখানে এটা করাচ্ছি না, আমি পরবর্তী প্রশ্নে চলে আসছি। দেখো কি বলা রয়েছে, 12.2/3 মিটার লম্বা একটি দড়ির 2.5/11 মিটার কেটে নিলে আর কত মিটার পড়ে থাকবে। তাহলে আমাদের দড়িটা কত মিটার লম্বা, 12.2/3 মিটার লম্বা। সেখান থেকে কেটে নেব, কেটে নেব মানে কি আমরা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে কেটে নেওয়ার অর্থ কি, বাদ দিয়ে দেবো 12.2/3 থেকে। এবারে দেখো বিয়োগ, দেখো এগুলো অনেক স্ট্যান্ডার্ড ভাবে করা যেতে পারে খুব সহজে, কিন্তু আমি তোমাদেরকে যেহেতু তোমাদের ক্লাস 5, আমি একদম ভিতটা মজবুত করেই তোমাদেরকে শেখাবো। তাহলে এইগুলোকে কি করবে, মিশ্র ভগ্নাংশ রয়েছে, এগুলোকে অপ্রকৃত করে নেবে। অপ্রকৃত কিভাবে করতে হয় না, পূর্ণ সংখ্যার সঙ্গে হরকে গুণ করে লবকে যোগ করতে হয়। 12 আর 3 গুণ করলে 12 3 36, 36 আর 2 গুণ করলে 38/3। এই দিকটাতে আমাদের কি হয়ে যাবে, 11 আর 2 গুণ করলে 11 দিয়ে 22, 22 আর 5 যোগ করলে 27/11। ঠিক করলাম, দেখে নিই, 12 3 36, 2 38, 11 দিয়ে 22 আর 5 27। এরপরে তোমরা বিয়োগ জানো কি করতে হয়, হরগুলোর লসাগু। 11 আর 3 এর লসাগু আমাদের কত আসবে, 33। 11 আর 3 এর লসাগু কত আসবে, 33। এবারে কি করতে হয়, লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ। 33 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 11। 11 এর সঙ্গে 38 কে গুণ করতে হবে। তাহলে 11 আসতে 88 8 হাতে 8, 11 3 33 আর 8 আমাদের হয়ে যাবে 41, 418। সেখান থেকে আমরা একই রকম ভাবে 33 কে 11 দিয়ে ভাগ করলে কত হবে 3, 87 এর সঙ্গে 3 গুণ করলে আমাদের কত হয়ে যাবে 81। এবারে এটাকে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে আমাদের কত হবে, দেখো 8 থেকে 1 বাদ দিলে আমাদের 7। আচ্ছা 8 থেকে 1 বাদ দিলে 7, 11 থেকে 8 বাদ দিলে আমাদের হয়ে যায় 3, এখানে আমাদের 3 থাকবে। 337/33। ঠিক আছে, এবারে এটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে করে দাও, এটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে করে দাও। তাহলে ভাগ করলে কত হয়ে যাবে, 33 একে 33, শূন্য দেব, 10 পূর্ণ 7/33 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই যে হলো, আমি একটু চেক করে নিই আমার এটা ঠিক হলো কিনা। দেখো তোমাদেরকে আরো সহজ ভাবে দেখাচ্ছি। 12.2/3 ছিল, সেখান থেকে কত বাদ দেবো, 2.5/11। বিয়োগটা ভালো করে দেখে নাও। এই যে কথা বলছি 12 পূর্ণ, এখানেও কথাই বলছি 2 পূর্ণ। তাহলে এর পূর্ণ সংখ্যায় 12 আছে, ওর পূর্ণ সংখ্যায় 2 আছে। পূর্ণ সংখ্যাগুলোকে প্রথমে বাদ দিয়ে দাও, 12 আর 2 বাদ দিলে কত হয়ে যায়, 10। পূর্ণ সংখ্যাগুলোকে বাদ দিলে এবার ভগ্নাংশগুলো তুমি বাদ দাও, তাহলে 2/3 থেকে কত বাদ দেবো, 5/11 বাদ দেবো। দেখো ওর থেকে কত কমে হয়ে যাবে, 11 আর 3 এর লসাগু 33, 3 11 33, 11 দিয়ে 22, মুখে মুখে হয়ে যাবে। 11 3 33, 5 3 15, তাহলে 22 থেকে 15 বাদ দিলে কত হয়ে যায়, 7/33। জাস্ট নিয়ে এসে ওর পাশে বসিয়ে দাও, দেখো এটাই কি উত্তর আসেনি। তাহলে দেখো এটা কত গুণ করে কত বড় হয়েছে, এটা হচ্ছে ছোট পদ্ধতি। কি না, যখন পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ থাকবে, পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা যোগ বিয়োগ করবে, ভগ্নাংশের পার্টগুলোকে আলাদা যোগ বিয়োগ করবে, করে পূর্ণ সংখ্যার উত্তর আর ভগ্নাংশের উত্তরটাকে পাশাপাশি বসিয়ে দিলেই তোমার সঠিক উত্তর চলে আসবে। তাহলে আর কত মিটার কাপড় পরে থাকবে, ভাষায় লিখতে হবে আর 10.7/33 মিটার কাপড় পরে থাকবে। হয়েছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। কি বলা রয়েছে দেখো, আচ্ছা আমাদের অলরেডি 4 দাগ চলছে এগুলো। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে। খুব ভালো প্রশ্ন এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কি বলা রয়েছে, একটা বর্গাকার মাঠ বলা রয়েছে। ঠিক আছে, একটা কি বলা রয়েছে, এইরকম একটা বর্গাকার মাঠ বলা রয়েছে। সেই বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য 40 দেওয়া রয়েছে। আচ্ছা আমরা বর্গাকার মাঠ বলতে কি জানি না, যার 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এইটা 40 মানে এটাও 40, এটাও 40, এটাও 40। এবারে দেখো এই মাঠের মধ্যে কি লাগাবে, প্রতি বর্গ মিটারে ঘাস লাগাবে। এই যে বলে দিয়েছে প্রতি বর্গ মিটারে, তাহলে ঘাস লাগাবে কথার অর্থ কি, এই নিশ্চয়ই মাঠটার ভেতরে ঘাস লাগাবে। তাহলে যখন আমাদের কোনো জ্যামিতিক ক্ষেত্রে ভেতরেরটা কাজে লাগবে, যখন আমরা ধরো বেড়া দেব,
প্রাচীর দেব, আমরা বেড়া প্রাচীর কিভাবে দিই? আমরা কি মাঠের মাঝখানে এরকম করে বেড়া দিই? আমরা কি করি? শুধুমাত্র ধারগুলোতে বেড়া দিই। যখন প্রাচীর দিই শুধুমাত্র ধারগুলোতে প্রাচীর দিই। তাহলে যখন প্রাচীর দেব, বেড়া দেব, তখন আমাদের ধারটা কাজে লাগে। যখন এই ধারগুলো কাজে লাগবে তখন আমরা কি নির্ণয় করব? পরিসীমা নির্ণয় করব। আর যখন এইরকম চাষ করব, ঘাস লাগাবো, যখন আমরা কোনো কিছু মাঠের মধ্যে লাগাই, আমরা কোথায় লাগাই? ভেতরে মাঠের মধ্যে লাগাই। তাহলে এখানে ঘাস লাগাবে মানে কি? ভেতরে লাগাবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। আরো বুঝবো কি করে? না, এই যে প্রশ্নে বলে দিয়েছে প্রতি বর্গ মিটারে 6 টাকা, তাহলে বর্গ মিটারটা কখন আসে? যখন আমরা ক্ষেত্রফল বের করি তখনই আমাদের বর্গ মিটার আসে। তাহলে যখন ধারগুলো নেব, পরিসীমা বের করব, যখন ভেতরটা কাজে লাগবে, অর্থাৎ কখনো চাষ করব বা ঘাস লাগাবো ইত্যাদি কিছু, তখন আমরা কিন্তু ক্ষেত্রফল বের করব। তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল আমাদের কি করে বের করতে হয়? বাহুর বর্গ করলে ক্ষেত্রফল আসে। হয়েছে? চলো, 40 বর্গ, 40কে 40 দিয়ে গুণ করলে আমাদের কত আসবে? 1600। একক না আমরা কি লিখবো? ভালো করে খেয়াল করবে, একক না আমরা লিখবো বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত চলে এলো? 1600 বর্গমিটার। এবারে দেখো, অর্থাৎ এই যে ভেতরটাতে ঘাস লাগাবে সেটার ক্ষেত্রফল কত চলে এলো? 1600 বর্গমিটার। এবারে ঘাস লাগাতে তো বাবু খরচ আছে। কেমন করে? কারণ আমাদেরকে লেবার লাগাতে হবে। কেমন করে খরচ হচ্ছে? বলেছে প্রতি বর্গ মিটারে 6 টাকা করে খরচ হয়। তাহলে এই মাঠটার মধ্যে ঘাস লাগাবো, এই মাঠটা কত বর্গ মিটার? 1600 বর্গ মিটার। তাহলে এই 1600 বর্গ মিটারে আমরা ঘাস লাগাবো 1 বর্গ মিটার। প্রতি বর্গ মিটার কথার অর্থ কি? 1 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে যদি 6 টাকা খরচ হয়, তাহলে 1600 বর্গ মিটারে কত খরচ হয়ে যাবে? না, আমরা কি করব? 1600 কে 6 দিয়ে গুণ করে দেব। তাহলে আমাদের 16 6 96, 9600 টাকা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তাহলে প্রথমে আমরা বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করব। পরীক্ষায় তোমাকে জাস্ট এই প্রশ্নটা একটু চেঞ্জ করে দেবে। কি বলবে? যে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি মিটারে 6 টাকা হিসেবে বেড়া দিতে কত খরচ হবে? বেড়া দিতে, এবং এখানে লেখা থাকবে প্রতি মিটারে। তাহলে স্যার তোমাদেরকে শেখালো যখন বেড়া নির্ণয় করব তখন আমরা পরিসীমা নির্ণয় করব। আরো বুঝবে, এখানে বর্গ মিটার আর মিটার দেখলেই তুমি বুঝতে পেরে যাবে। এখানে যদি বর্গ মিটার লেখা থাকে তার মানে তোমাকে বুঝতে হবে বাবু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে যদি শুধু মিটার লেখা থাকে তাহলে পরিসীমা নির্ণয় করতে হবে। হয়েছে? তাহলে আমাদের মোট খরচ আমাদের কত হয়ে যাবে? 9600 টাকা। সুন্দর করে প্র্যাকটিস করো, শুধু স্যার যেভাবে করাচ্ছে সেইভাবে স্যারের সঙ্গে তোমরা চলো। ঠিক আছে? পরীক্ষায় পুরো নাম্বারের দায়িত্ব আমার। এবারে চলো, আচ্ছা এটা 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 গেল 3-এর দাগ আমাদের কমপ্লিট হলো। 4-এর দাগের দুটো প্রশ্ন আছে, কয়ের দাগ আর ক্ষয়ের দাগ। কয়ের দাগ কি বলেছে দেখো। আচ্ছা, এই যে অঙ্কটা এটাও কিন্তু প্র্যাকটিস সেট 1-এর মধ্যেই ছিল, কিন্তু আমি এখানে করিয়ে দিচ্ছি, অল্প সময় যাবে, করিয়ে দিচ্ছি। কি বলেছে দেখো, 14.09 মিটার লম্বা একটা বাঁশের 4.2, আমি একদম ছবি এঁকে যেমন করে বুঝিয়েছিলাম আবার একবার বলি। তাহলে এইরকম একটা পুকুর আছে, পুকুরের নিচের অংশে আমাদের কি আছে? কাদা আছে। পুকুরের নিচের অংশে আমাদের কি আছে? কাদা আছে। এবার এই পুকুরের মধ্যে কি আছে? একটা বাঁশ পোতা আছে। তাহলে কিছুটা অংশ কাদার মধ্যে আছে, কিছুটা জলে আছে এবং কিছুটা জলের ওপরে আছে। আমাদের জানতে চেয়েছে মোট বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 14.09 মিটার। 4.2 মিটার কোথায় আছে? এই কাদার মধ্যে আছে 4.2 মিটার। হয়েছে? 3.01 মিটার কি এই জলে আছে। 3.01 মিটার আমাদের কি আছে? জলে আছে। তাহলে এখানে জানতে চেয়েছে জল ও কাদায় মিলে কতটা আছে, তাহলে যোগ করে দেব। জলে আছে 3.01 মিটার, কাদায় আছে জলে, হ্যাঁ ঠিকই আছে, 3.01 মিটার জলে আছে, কাদায় আছে 4.20 মিটার। তাহলে এটাকে যোগ দাও, 1 2 4 3 7। তাহলে 7.21 মিটার আমাদের কি আছে? জল আর কাদায় মিলে আছে। তাহলে বাকিটা জলের উপরে আছে। ঠিক আছে, আমাদেরকে ওটাও বের করতে বলেছে জল ও কাদার উপরে কতটা আছে। তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য আমাদের হচ্ছে 14.09 মিটার। সেখান থেকে 7.21 মিটারকে আমরা কি করে দেবো? বাদ দিয়ে দেবো। 9 থেকে 1 বাদ দিলে 8, 10 থেকে 2 বাদ দিলে আমাদের হচ্ছে 8। এখানে তোমার কত রয়েছে বলো তো? 13। 13 থেকে 7 বাদ দিলে 6। তাহলে 6.88 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে? 6.8। এই এত বড় স্ক্রিন তো, কোথাও যদি কোনো সংখ্যা ধরো এখানে 3.01 আছে, আমি 3.0 দিয়ে যদি আমার ভুলবশত লেখা হয়ে যায় না, আমি হুট করে বুঝতে পারবো না। এত বড় স্ক্রিন তো, ধরো দেখছি জাস্ট একটা ছোট্ট জিনিসের উপরে ফোকাস থাকে। খাতা হলে জাস্ট এইটুকু একটা খাতা, পুরো খাতাটার উপরে নজর থাকে, তাহলে কোথাও ভুল হলে চট করে বোঝা যায়। ঠিক আছে, সেই জন্য বারবার বলি স্যারের কোথাও যদি যোগ বিয়োগ একটু গুণ বিয়োগ যদি ভুল হয়ে যায়, তোমরা সুন্দর করে সেটা একটু কারেকশন করে নেবে। হয়েছে? চলে এলো আমাদের প্রথমটার উত্তর 7.21 মিটার, পরেরটার উত্তর 6.88 মিটার।
চলো তাহলে আমাদের পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুলের শেষ অঙ্ক কি বলেছে দেখো। বলা রয়েছে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে, প্রত্যেকটির ছবি এঁকে দেখাও। এটার সংজ্ঞা বোধহয় প্রথম স্কুলে ছিল, আবার আমি বলছি এখানে। স্থূলকোণ আমাদের কাকে বলে না, যে কোণের মান, যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর, 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট বা ক্ষুদ্রতর, 180 ডিগ্রি অপেক্ষা ছোট, ঠিক আছে, সেই সমস্ত কোণকে স্থূলকোণ বলে। একই রকম ভাবে সূক্ষ্মকোণ, প্রথমে সূক্ষ্মকোণ রয়েছে, এটা হচ্ছে আমাদের কি গেল, অবটিউস অ্যাঙ্গেল, স্থূলকোণ গেল এটা, ঠিক আছে, এটা আমাদের গেল বাবু স্থূলকোণ। এরপরে আমাদের আসবে সূক্ষ্মকোণ, ঠিক আছে, এরপরে আমরা আসবো কি সূক্ষ্মকোণ আসবো। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলবে, ঠিক একই রকম, যে কোণের মান একই রকম থাকবে, যে কোণের মান 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সেই কোণকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ বলবো। তাহলে 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট হলে সেটাকে স্থূলকোণ বলবো, 0-এর থেকে বড় এবং 90 থেকে ছোট হলে সেটাকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ বলবো। শুধু ছবি এঁকেও বোঝাতে বলেছে। তাহলে দেখো এই রকম সোজা থাকলে একটা প্রশ্ন কিন্তু ছিল আজকে, যে এই রকম একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা সোজা থাকলে কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে যখন আমরা অ্যাকুইড অ্যাঙ্গেল অর্থাৎ সূক্ষ্মকোণ করব, সেটাকে 90 থেকে ছোট করতে হবে। তাহলে এই রকম সোজার থেকে কম রাখবে, এই রকম সোজার থেকে কম রাখবে, ঠিক আছে, এটা আমাদের কি হয়ে যাবে, সূক্ষ্মকোণ হয়ে যাবে। আর যখন স্থূলকোণ বলবে 90 থেকে বেশি করতে হবে, তাই এই রকম একটু বাঁকিয়ে রাখবে, ঠিক আছে, এই হচ্ছে সোজা হয়, তার থেকে এইরকম করলে আমাদের সোজা আসে, তার থেকে এইরকম বড় রাখবো, আর এইরকম সোজার থেকে ছোট রাখবো। তাহলে সূক্ষ্মকোণের সময় এইরকম আঁকবো আর স্থূলকোণের সময় এইরকম অঙ্কন করব। এই হচ্ছে দুটো ছবি, সুন্দর করে রেখাগুলো সহজ সোজা করে স্কেল দিয়ে অঙ্কন করবে, ঠিক আছে, তাহলে সোজাগুলো আসবে। তাহলে এই হচ্ছে সূক্ষ্মকোণ আর স্থূলকোণের সংজ্ঞা। যে সমস্ত কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট, সেটাকে আমরা স্থূলকোণ বলবো, এবং যে কোণের মান 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট, সেগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্কুল, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। সমস্ত স্কুলগুলোই পরীক্ষার আগে করব, সুন্দর করে দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য। হয়েছে, চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী স্কুলগুলোতে, পরবর্তী স্কুলের সমাধানগুলোতে। চলো আজকের ক্লাস এখানে শেষ করছি।